নতুন বিয়ে করা বউকে নিয়ে পুলিশ অফিসার দীপক চলে আসে ধর্মপুর গ্রামে, কারণ এখানেই তার পোস্টিং হয়েছে। কিন্তু এখানে এসে সে জানতে পারে এখানকার গ্রাম প্রধান গ্রামের মানুষের উপর গত 15 বছর যাবৎ অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, এমনকি পুলিশদেরকেও সে কিনে নিয়েছে। তাই দীপক এবার এই সব কিছুর বিরুদ্ধে আওয়াজ তোলে। এরপর পুরো গ্রামবাসীকে নিয়ে সে কিভাবে ওই গ্রাম প্রধানকে শায়েস্তা করে এবং একজন যোগ্য মানুষকে গ্রামের প্রধান করে তোলে, সেটাই দেখবো আজকের গল্প প্রধানে। শুরুতেই আমরা একটা বিয়ে বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক মানুষ দাওয়াতে আসছিল। বেশ ধুমধাম করে বিয়ে হয়। তো কিছুক্ষণ পরেই সেখানে এন্ট্রি হয় দীপক প্রধান, অর্থাৎ এই গল্পের হিরোর। আজকের এই অনুষ্ঠান মূলত তারই বিয়ের বউ ভাতের অনুষ্ঠান ছিল, অর্থাৎ সে নতুন বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে নিশ্চয়ই নিজের চাকরিতে চলে গিয়েছিল। এতে করে আমরা বুঝতে পারি দীপক প্রধান নিজের কাজের প্রতি কত বেশি ডেডিকেটেড। আর সে একজন পুলিশ অফিসার, তো তার অনুষ্ঠানে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যায়। সকলে তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় আসলে একটা ট্রান্সফার লেটার চলে এসেছিল তো, আর পরশুই তাকে নর্থ বেঙ্গল যেতে হবে, তাই সেসব নিয়েই একটু কাজে পড়ে গিয়েছিলাম। তার মা তো দীপকের ট্রান্সফারের কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু দীপক তার মাকে চিন্তা করতে বারণ করে। এরপরই সে দ্রুত তৈরি হয়ে অনুষ্ঠানে চলে আসে। তার আসার পরই শুরু হয় বউ ভাতের অনুষ্ঠান। মুরব্বীরা তাকে বলতে থাকে দীপক যেন তার স্ত্রীর হাতে ভাত কাপড়ের ডালাটা তুলে দেয়, আর তাকে বলে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হিন্দু বিয়েতে সাধারণত এটাই হয়ে থাকে, কিন্তু দেখা যায় দীপক তার স্ত্রীর রুমির হাতে সে ডালাটা তুলে দেয় ঠিকই, কিন্তু সে বলে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম, সুখে দুঃখে সবসময় আমরা এখন থেকে একসাথে থাকবো, একে অপরের পাশে থাকবো, আর দুজনে একসাথে মিলে আমাদের পুরো পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করব। সকলেই তো দীপকের এমন কথায় অনেক বেশি খুশি হয়ে যায়, আর রুমিও বেশ আনন্দিত হয়। সে ভাবতে থাকে ভাগ্য করে একটা বর পেয়েছি। যাই হোক, তো পরদিন দীপক রুমিকে নিয়ে ধর্মপুরের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ছিল তার বর্তমান কর্মস্থল। তো এই ধর্মপুর পৌঁছানোর পরই সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিবেক রায় তাদের দুজনকে রিসিভ করতে আসে। সেখানে দীপক আর রুমির থাকার ব্যবস্থা করা হয়। জীবনকৃষ্ণ সরকার নামক একজন ব্যক্তির বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা হয়। বাড়িটি বেশ বড়, আর তার এই বাড়িতে জীবনকৃষ্ণ সরকার আর তার স্ত্রী শান্তি সরকার একাই থাকতো, তাই এখানেই দীপকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সকলেই জীবনকৃষ্ণ সরকারকে মাস্টার মশাই বলেই ডাকত, কিন্তু জীবনকৃষ্ণ সরকার তাকে মাস্টার মশাই বলে ডাকা মোটেও পছন্দ করতেন না। তাকে কেউ এইভাবে ডাকলেই সে অনেক বেশি রেগে যেত। মাস্টার মশাই তো অনেক সম্মানের একটা ডাক, কিন্তু সে কি কারণে এই ডাকটাকে এত বেশি অপছন্দ করত, এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো আমরা জানতে পারি জীবনকৃষ্ণের একটাই মাত্র ছেলে, যে কিনা কাজের কারণে গ্রামের বাইরে থাকে। যেহেতু তারা দুজন বৃদ্ধ লোক এত বড় বাড়িতে একাই থাকতো, তাই তারা নিচতলার জায়গাটা ভাড়া দিয়েছিল, যেখানে একটা ঘরে প্রদীপ আর শিখা দম্পতি এবং তাদের ছোট্ট ছেলে পলতে থাকতো, আর অন্য ঘরটাতেই দীপকদের থাকার ব্যবস্থা করা হয়। যদিও সেই ঘরটা জীবনকৃষ্ণের নিজের ছেলেরই ছিল, কিন্তু যেহেতু সে এখানে থাকতো না, তাই তারা এই ঘরটা দীপকদের থাকার জন্য দিয়ে দেয়। যদিও জীবনকৃষ্ণ দীপককে সাবধান করে দেয় আর বলতে থাকে যদি এর মধ্যেই তার ছেলে ফিরে আসে তবে তাদের সেই সময়ই কিন্তু বাড়ি ছেড়ে দিতে হবে। তবে আমরা জানি এমনটা হওয়ার সম্ভাবনা একদমই ছিল না, কেননা তাদের ছেলে বহু বছর যাবৎ গ্রামে তো আসতোই না, এমনকি নিজের বাবা মায়েরও কোনো রকম খোঁজ খবর নিত না। তারা ফোন করলেও তাদের ছেলে সেটা ঠিকমতো রিসিভ করতো না। সে এতটাই ব্যস্ত ছিল যে বাবা মার সাথে কথা বলারও সময় পেত না। যাই হোক, তো এখানে আমরা আরো জানতে পারি যে জীবনকৃষ্ণ অনেক কষ্ট করে নিজের ছেলেকে পড়ালেখা করিয়েছিল, এমনকি তার পড়ালেখার জন্য জীবনকৃষ্ণের অনেক ধার দেনাও হয়ে গিয়েছিল, যেগুলো সে এখনো শোধ করে যাচ্ছে। যাই হোক, এরপর দীপক আর রুমি তাদের জন্য বরাদ্দ রাখা ওই ঘরটাতেই প্রবেশ করে। ঘরটা অনেক বেশি সাজানো গোছানো ছিল। রুমির তো সেই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়, কেননা এই পুরো জায়গাটা ছিল অনেক বেশি খোলামেলা, আর জানালা খুললেই
অনেক চমৎকার দৃশ্য দেখা যাচ্ছিল, যা দেখে রুমি মুগ্ধ হয়ে যায়। দীপক তখন রুমিকে একটু সাবধানে থাকতে বলে আর কিছুক্ষণের জন্য বিবেকের সাথে আশপাশটা ঘুরে দেখতে বের হয়। বিবেকও তখন নিজের বাইকে করে দীপককে গ্রামের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। তো কিছুক্ষণ পরেই দীপক কিছুটা দূরে বেশ কিছু মানুষের ভিড় দেখতে পায়, যারা সকলে একটাই স্লোগান দিচ্ছিল, প্রধান তুমি গদি ছাড়ো, পুকুর গোজা বন্ধ করো। তো সেখানে কিছু মানুষ একসাথে এই স্লোগান দিচ্ছিল আর কিছু মানুষ পুকুর ভরাট করছিল। সেখানে এমন গ্যাঞ্জাম দেখে দীপক দ্রুত সেদিকে এগিয়ে যেতে চায়। প্রথমে তো বিবেক তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দীপক কোনো কথাই শোনে না। সে সোজা সেদিকে চলে যায় আর সেখানে গেলে দীপক জানতে পারে এই গ্রামের প্রধান অর্থাৎ জটিলেশ্বরের কথায় এই বড় পুকুরটা ভরাট করা হচ্ছে। আর এই পুকুরে মাছ চাষ করে এই গ্রামের অনেক দরিদ্র মানুষেরা জীবনযাপন করে থাকে। এই পুকুরে যদি ভরাট করে দেওয়া হয় তাহলে তাদের পেট চলবে কি করে? তো এখানে জানা যায় জটিলেশ্বর অনেক বেশি প্রভাবশালী ব্যক্তি ছিল। তার কথায় এই গ্রামের সব কিছু হতো, এমনকি প্রশাসনের লোকেরাও তার কথাতেই উঠবস করত। তো এখানে গ্রামের মানুষেরা বারবার তাদের অনুরোধ করছিল যাতে তারা পুকুরটা ভরাট না করে, কিন্তু তারা তো গ্রামের মানুষের কোনো কথাই শুনছিল না। তো সেখানে আমরা একজন পুলিশকেও দেখতে পাই। দীপক সেখানে গিয়ে তাদের এ ব্যাপারে প্রশ্ন করলে প্রথমে তো তারা খুব ভাব দেখাতে থাকে, কেননা তারা জটিলেশ্বরের লোক। তখন বিবেক পেছন থেকে ইশারা করে বলে, দীপক এখানকার থানার নতুন বড়বাবু। এখানে আমরা আরো জানতে পারি বিবেকও জটিলেশ্বরের দলেরই লোক। গ্রামের লোকেরা তখন দীপকের কাছে কাকুতি মিনতি করে আর বলতে থাকে প্রধান তাদের গ্রামের এই বড় পুকুর ভরাট করে এখানে বিল্ডিং তুলতে চায়, আর তাই সে গ্রামের গরিব দুঃখীদের পেটে লাথি মারছে। তারা প্রধানের লোকেদের অনেক অনুরোধও করেছে, কিন্তু কেউ তাদের কথা শুনছে না। তারা আরো বলে ইতিমধ্যেই এরা পুকুরের কিছুটা অংশ ভরাট করে ফেলেছে আর নিজেদের পার্টির অফিসও তুলে ফেলেছে। এর বিরুদ্ধে কমপ্লেন করতে তারা পুলিশ স্টেশনেও গিয়েছিল, কিন্তু কেউই তাদের কোনো কমপ্লেন নেয়নি। উল্টো তাদেরকে পুলিশ স্টেশন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারা এটাও জানায় সেদিন থানাতে পুলিশ ইন্সপেক্টর দত্ত আর বিবেকও উপস্থিত ছিল। এই সব কথা শুনে দীপক তাদের এই ব্যাপারে দত্তকে প্রশ্ন করতে যায়। তখনই প্রধানের এক চামচা উল্টো দাপট দেখাতে থাকে। তখন পুলিশ অফিসার দত্ত তাদের সাথে তাল মিলাচ্ছিল। এই সময় দীপক প্রচন্ড রেগে যায় আর প্রধানের সেই লোককে ঠাটিয়ে একটা চড় মেরে বসে। আর এই দৃশ্য দেখে তো সকলেই পুরোপুরি শকড, কারণ আজ পর্যন্ত জটিলেশ্বরের লোকেদের উপর কেউই যেখানে চোখ তুলে তাকাতে পারেনি, সেখানে দীপক আজকে এসেই সোজা গায়ে হাত তুলে দিল। তো এই সব কিছু দেখে পুলিশ অফিসার দত্তও তো ভয়ে একদম চুপ হয়ে যায়। দীপক দত্তকে বলে সে যেন এই মুহূর্তে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়, না হলে কিন্তু তাদের কপালে খারাপ আছে। তো যেহেতু দীপক থানার বড়বাবু ছিল, তাই দত্তকে বাধ্য হয়েই তার কথা মানতে হয়। আর দীপক নিজেই সেখানকার মেশিন বন্ধ করে দেয়। এরপর সে গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে তারা যেন ভয় না পায়, প্রশাসন তাদের সাথে আছে, তারা সবসময় গ্রামবাসীকে সাহায্য করবে। গ্রামবাসীর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে যেন তারা দীপককে জানায়। তখনই জটিলেশ্বরের দলের এক লোক দীপককে বলতে থাকে সে কাজটা মোটেও ঠিক করলো না, কেননা এটা পঞ্চায়েত প্রধানের আদেশেই হচ্ছিল আর সেই কাজটাই দীপক বন্ধ করে দিয়েছে, যা সে মোটেও ঠিক করেনি। এর জবাবে দীপক বলে তারা যেন গিয়ে নিজেদের দাদাকে জানিয়ে দেয় যে গ্রামে নতুন প্রধান এসেছে, দীপক প্রধান। এ কথা বলেই সে খুব স্টাইলের সাথে সেখান থেকে চলে যায় আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা জটিলেশ্বরকে দেখি। তার দলের লোকেরা তার কাছে গিয়ে দীপক প্রধানের ব্যাপারে জানায়। আর এই সব কিছু শুনে জটিলেশ্বর বেশ কটাক্ষ করেই বলতে থাকে এক গ্রামে দুই প্রধান, তাহলে তো দেখতেই হচ্ছে সে কত বড় অফিসার। অন্যদিকে রাতের বেলা দীপক রুমিকে রান্নার কাজে সাহায্য করছিল। তখনই দেখা যায় গ্রামের কিছু লোক দীপকের সাথে দেখা করতে তার বাড়িতেই চলে আসে। তো তাদের ডাকে দীপক বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় পুকুর ভরাটের সময় তারাই জটিলেশ্বরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তো তারা দীপককে জানায় তাদের গ্রামে একটা ক্লাব রয়েছে আর সেখানে সদস্য মাত্র 4 জন, তাই তারা চায় দীপক যেন তাদের সেই ক্লাবের প্রেসিডেন্ট হয়। তো তাদের এই কথা শুনে দীপক তো তাদের দিকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এটা দেখেই তো বেচারারা বেশ ঘাবড়ে যায়।
আর বলতে থাকে তাদের ভুল হয়ে গেছে, তারা তো এমনিতেই দীপককে এটা বলতে এসেছিল। কথা বলেই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ফিরে গিয়ে তারা তাদের ক্লাবে বসে নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। আর সেই সময় দেখা যায় সেখানে হাসি মুখে দীপক চলে আসে। তো তাকে এখানে দেখে সকলেই তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তারা বেশ খুশিও হয়। তো এরপরই দীপক তাদের বলে সে তো তাদের সাথে একটু মজা করার জন্য অমনটা করেছিল, তারা তো সত্যি সত্যি ভয় পেয়ে চলে এসেছে। তো এরপর তারা বেশ হাসি মজা করতে থাকে। সকলেই দীপকের এই আন্তরিকতায় বেশ খুশি হয়। তারা বলে তাদের এই ক্লাবের নাম পীড়িত সংঘ। তো এরপর তারা একে একে নিজেদের পরিচয় দিতে থাকে। এই 4 জন মেম্বারের মধ্যে একজন ছিল জনতা পার্টির লিডার প্রদীপ নামের এক ব্যক্তি। বলতে থাকে জটিলেশ্বরের দাপটের কারণে তাদের এখানে প্রায় 15 বছর যাবৎ কোনো নির্বাচন হয় না, আর তাই কোনো প্রার্থীও নমিনেশন পায় না। বিগত 15 বছর যাবৎ জটিলেশ্বর নিজেই ক্ষমতায় বসে রয়েছে। এরপর একজন দীপককে জিজ্ঞেস করে তার বাড়ির মালিক কেমন। জবাবে দীপক বলে সে এমনিতে ভালো মানুষ, কিন্তু একটু বেশি খিটখিটে স্বভাবের, সব সময় রেগে থাকে। তখনই লোকটা দীপককে বলে জীবনকৃষ্ণ সরকার কিন্তু সবসময় এমন ছিলেন না, তিনি বেশ হাসি খুশি স্বভাবের ছিলেন, সবার সাথে মিলেমিশে থাকতেন। তো এখানে আমরা জীবনকৃষ্ণের ব্যাপারে জানতে পারি তিনি ছিলেন এই গ্রামেরই হাই স্কুলের প্রধান শিক্ষক। সকলেই তাকে অনেক বেশি সম্মান করত। সেই সময় জটিলেশ্বর পঞ্চায়েত প্রধান ছিল না, সে পঞ্চায়েতের একজন সদস্য ছিল মাত্র। তার একমাত্র ভাগ্নে সেই হাই স্কুলেই পড়ালেখা করত। একদিন বেয়াদবি করার কারণে জটিলেশ্বরের সেই ভাগ্নেকে মাস্টার মশাই কয়েকটা বেতের বাড়ি দেয়। আর এর পরের দিনই জটিলেশ্বর নিজের দলবল নিয়ে তার ভাগ্নের সাথে স্কুলে পৌঁছে যায়। সে জীবনকৃষ্ণ সরকারকে বলতে থাকে সে প্রধান শিক্ষক হোক আর যাই হোক, সে কেন তার ভাগ্নের গায়ে হাত তুলেছে, পরবর্তীতে যেন সে এমন আর কখনোই না করে। তো এর জবাবে জীবনকৃষ্ণ সরকার বলে এটাই স্কুল, শেখার জায়গা, আর এখানে কেউ অন্যায় করলে তিনি অবশ্যই শাসন করবেন। এটা গুন্ডাগিরি করার জায়গা না, তাই জটিলেশ্বর যেন এখানে এসে গুন্ডাগিরি না করে আর চুপচাপ এখান থেকে চলে যায়। তো সেখানে অনেক ছাত্রছাত্রী থাকায় জটিলেশ্বর সেখানে আর কিছুই বলে না, স্কুল থেকে চুপচাপ বেরিয়ে আসে। কিন্তু এরপরই সে জীবনকৃষ্ণের বাড়িতে হামলা করে। সেখানে গিয়ে সে তাকে বেশ হুমকি দিতে থাকে, এমনকি তার গায়েও হাত তোলে। এরপর মাস্টার মশাই জটিলেশ্বরের বিরুদ্ধে পুলিশে কমপ্লেইন করে, আর তখনই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই বছরেই সে পঞ্চায়েত প্রধান ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু মাস্টার মশাইয়ের সাথে এমন ঘটনার জেরে কেউই তাকে আর ভোট দেয় না, তাই সে অনেক ভোটের ব্যবধানে সেবার হেরে যায়। আর এরপরই তো জটিলেশ্বর অনেক বেশি ক্ষেপে যায়। সে বলতে থাকে এর বদলা সে মাস্টার মশাইয়ের উপরে নিয়েই ছাড়বে। তো এর কিছুদিন পরের ঘটনা, স্কুল ফান্ড থেকে অনেক টাকা চুরির অপবাদ দিয়ে মাস্টার মশাইকে স্কুল থেকে অপমান করে বের করে দেওয়া হয়। এত বছরের সম্মান তার একদিনেই শেষ হয়ে যায়। আর এই সবকিছুর পেছনেই ছিল জটিলেশ্বর। আর এর পর থেকেই জীবনকৃষ্ণ মাস্টার মশাই ডাকটা এত বেশি অপছন্দ করেন। আর এর পর থেকে সে আর কখনোই কোনো ছাত্রকে পড়াননি। এই সবকিছু শুনে দীপকেরও বেশ খারাপ লাগে। তো পরদিন দীপক এসপি অনুরাধা সেনের সাথে দেখা করে। অনুরাধা সেন দীপককে বলতে থাকে কিছুদিনের মধ্যেই এই গ্রামে পঞ্চায়েত ইলেকশন হবে, যা বিগত 15 বছরে এই ধর্মপুর গ্রামে অনুষ্ঠিত হয়নি, কেননা অপোজিশন টিম এখানে কখনো নমিনেশন জমা দেয় না, কেননা জটিলেশ্বরের লোকেরা তাদের কখনো নমিনেশন জমা দিতে দেয়ই না। আর এই বছরে ইলেকশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ কারণে দীপক প্রধানকে ট্রান্সফার করে এই ধর্মপুরে পাঠানো হয়েছে। এসব শুনে দীপক অনুরাধা সেনকে আশ্বস্ত করে যে সে তার দায়িত্ব সঠিকভাবেই পালন করবে। তো এরপরই সে পুলিশ স্টেশনে ফিরে আসে। সেখানে ফেরার পর সে লক্ষ্য করে পুলিশ স্টেশনের সামনে তো পতাকা টাঙানো নেই। এই ব্যাপারে সে বিবেককে জিজ্ঞেস করলে বিবেক তাকে বলে তারা তো শুধুমাত্র 15 আগস্ট স্বাধীনতা দিবসেই জাতীয় পতাকা টানিয়ে থাকে, আর এরপর সেটা তুলে ড্রয়ারে ভরে রাখে। এইসব দেখে দীপক তখনই আদেশ দেয় পতাকা টানানোর জন্য। এরপর এই প্রথম স্বাধীনতা দিবস ছাড়া তাদের পুলিশ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন হয়। সকলেই তাদের পতাকাকে সম্মান জানায়। অন্যদিকে আমরা দেখি জনতা পার্টির লোকেরা তাদের গ্রামের স্কুলের মিল চুরির বিষয় নিয়ে প্রোটেস্ট করছিল। প্রদীপবাবু হেডমাস্টারকে উদ্দেশ্য করে বলতে থাকে সরকার তো স্কুলের ফান্ডে সবকিছুই দেয়,
প্রত্যেকটা ছাত্রের জন্য ডিম থেকে শুরু করে সকল খাবার বরাদ্দ থাকে। তবে ছাত্ররা সেগুলো ঠিকভাবে পায় না কেন? এগুলো কোথায় যায়? হেডমাস্টার তো উল্টো তাদের উপরেই হুমকি ধামকি করতে থাকে। ঠিক এমন সময়ই সেখানে দীপক প্রধান চলে আসে। তো প্রদীপবাবু তাকে সবকিছু খুলে বলে। আর এই সব শোনার পর দীপক সোজা চলে যায় স্কুলের খাবার রান্না করার জায়গায়, যেখানে বাচ্চাদের জন্য প্রতিদিন মিল তৈরি করা হতো। সে বিবেককে পাঠিয়ে দেয় পাশের ঘরটার তল্লাশি নেওয়ার জন্য। সেখানে গিয়ে দীপক দেখতে পায় জায়গাটা তো অনেক বেশি আনহাইজেনিক। এমনকি তারা বাচ্চাদের খাবারের জন্য যে চাল ব্যবহার করছে সেগুলো অনেক বেশি খারাপ। চালের ভেতরে অনেক পোকামাকড়ও রয়েছে, আর সেগুলো সহই খাবার রান্না করা হচ্ছে। দীপক সেগুলো হাতে তুলে নিয়ে হেডমাস্টারকে এই ব্যাপারে প্রশ্ন করতে থাকে। ঠিক সেই সময়ই পাশের ঘর থেকে বিবেক 2 হাতে ডিমের বাক্স নিয়ে বেরিয়ে আসে, যেগুলো এরা আগে থেকেই সরিয়ে রেখেছিল বিক্রি করার উদ্দেশ্যে। এই সব কিছু দেখে দীপক বেশ রেগে যায় আর হেডমাস্টারকে বলতে থাকে সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে বাচ্চাদের খাবারের জন্য চাল, ডাল, ডিম এগুলো কিনতে এতগুলো টাকা পাঠানো হয়, আর তারা কিনা সেগুলো বাচ্চাদের না দিয়ে চুরি করে বিক্রি করার ধান্দায় থাকে। এরপর দীপক ইন্সপেক্টর দত্তকে বলে সে যেন এখনই এই হেডমাস্টারের বিরুদ্ধে কমপ্লেইন ফাইল করে। এরপর তাকে সাসপেন্ড করার ব্যবস্থা দীপক নিজে করবে। এই কথা শুনে হেডমাস্টার অনেক বেশি ঘাবড়ে যায়। সে দীপকের পা ধরে বলতে থাকে এসবে তার কোনো দোষ নেই, সে নিজে থেকে এসব করেনি। দীপক তখন জিজ্ঞেস করে এসবের পেছনে কে রয়েছে? জবাবে হেডমাস্টার জানায় তাদের গ্রামের প্রধান জটিলেশ্বর। এর মধ্যে দেখা যায় জটিলেশ্বর তার দলবল নিয়ে সেখানে চলে আসে। সেখানে পুলিশের এত ভিড় দেখে সে বলতে থাকে আমার স্কুলে এত ভিড় কিসের? তার এই কথা শুনে দীপক বলে এটা আপনার স্কুল নয়, এটা সরকারের স্কুল। সরকারের অনুদানেই এই স্কুল চলে। তখন জটিলেশ্বরের ভাগ্নে বলতে থাকে তার মামার নাম জটিলেশ্বর। নাম জটিল হলেও সে ঈশ্বর, আর তাই এই গ্রামের সবকিছুই তার। তখন দীপক বলে ঈশ্বরের নাম মুখে নয়, তার কাজে প্রকাশ পায়। তখন জটিলেশ্বর দীপককে বলে তার নাম তো দীপক প্রধান, অর্থাৎ সে পদবিতে প্রধান, আর জটিলেশ্বর পদে প্রধান। এখানে সে নিজের ক্ষমতা জাহির করার জন্যই দীপককে এভাবে বলে। এরপর সে দীপককে তার বাড়িতে নিমন্ত্রণ করে বলতে থাকে আগামীকাল তার বিবাহ বার্ষিকী, দীপক যেন অবশ্যই তার বাড়িতে আসে। সে দীপককে নিমন্ত্রণ দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন দীপক সত্যিই জটিলেশ্বরের বাড়ির নিমন্ত্রণে চলে যায়। জটিলেশ্বর তো প্রথমে দীপককে সেখানে দেখে বেশ অবাক হয়ে যায়। এরপর সে ভাবতে থাকে হয়তো বড়বাবু তার দলে চলে এসেছে আর এ কারণেই তার বাড়িতে এসেছে। এটা ভেবে তো সে অনেক বেশি খুশি হতে থাকে। তো কিছুক্ষণ পরে তারা সকলেই একসাথে বসে। সেখানে জটিলেশ্বর সব পুলিশ অফিসারদের একটা করে মিষ্টির প্যাকেট দেয় আর সকলকে সেটা খুলতে বলে। দীপক সেটা হাতে নিয়ে খোলার পর দেখতে পায় সেখানে অনেকগুলো টাকা রয়েছে। অর্থাৎ এভাবেই জটিলেশ্বর সব পুলিশদের কিনে নেয়, আর দীপককেও সে এভাবেই কিনতে চাইছে। দীপক তখন জটিলেশ্বরকে বলতে থাকে সে তার জীবনে কয়জন পুলিশ অফিসারকে দেখেছে? শুধুমাত্র 2 জন পুলিশকে দেখেই সে সব পুলিশকে একই ভেবে ফেলল। সব পুলিশ বিক্রি হয় না, সবাই যদি বিক্রি হয়ে যেত তবে তাদের এই দেশ চলতো কি করে? সে আরো বলে তাদের দেশে যেমন সৎ পুলিশ অফিসার আছে তেমন ভালো নেতাও রয়েছে। তার এই কথা শুনে তো বিবেক তাড়াতাড়ি করে নিজের মিষ্টির প্যাকেট ফিরিয়ে দিতে থাকে। তো দীপকের পর সেখান থেকে বেরিয়ে যায়। বিবেকও তখন তার পিছু পিছু চলে যায়, কারণ সেও এবার তার ভুল বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখি মাস্টার মশাই যখন বাজার করতে আসে তখন সেখানে জটিলেশ্বরের লোকেরা চলে আসে আর তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। তারা মাস্টার মশাইকে ধাক্কা দিতেই যাচ্ছিল, তখনই সেখানে দীপক চলে আসে আর সে লোকের হাত ধরে ফেলে। তখন দীপকের সাথে বিবেকও সেখানে উপস্থিত ছিল। জটিলেশ্বরের দলের এক চেলা তখন অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সেই সময়ে বিবেক তাকে অনেক জোরে একটা চড় বসিয়ে দেয় আর বলে সে অনেক পাপ করে ফেলেছে, তাই নিজের হাতটা একটু পরিষ্কার করে নিল। আমরা বুঝতে পারি বিবেক পরিস্থিতির চাপে পড়ে জটিলেশ্বরের দলে চলে গেলেও তার ভেতরে এখনো মনুষ্যত্ব বেঁচে রয়েছে। আর দীপক আসার পর সে নিজেও মনে সাহস পেয়েছে। তো এই খবর খুব দ্রুতই জটিলেশ্বরের কাছে পৌঁছে যায়। সে জানতে পারে তার লোকেরা পুলিশের হাতে চড় খেয়ে এসেছে, তাও জীবনকৃষ্ণ সরকারের কারণে। তখন তার দলের অন্য একজন বলতে থাকে পুলিশের কারণেই ওই মাস্টারের এত বেশি দাপট বেড়ে গিয়েছে।
জটিলেশ্বর তো অনেক বেশি ক্ষেপে যায়, কেননা সে সবসময়ই মাস্টার মশাইকে নিচু দেখাতে চাইতো। সেই সময় তার ভাগ্নে বলতে থাকে মাস্টার মশাইয়ের অনেক ধার দেনা রয়েছে, যেটা তার ছেলেকে পড়াতে গিয়ে তাকে করতে হয়েছিল, আর সে এখনো সেই দেনাগুলো পরিশোধ করে যাচ্ছে। এই কথা শুনে জটিলেশ্বর বলতে থাকে কোন ব্যক্তি মাস্টারকে এত টাকা দিয়েছে। জটিলেশ্বরের ভাগ্নে জানায় গোবর্ধন বাবু। এই কথা শুনেই সে গোবর্ধন বাবুর সাথে দেখা করতে চলে যায়। এরপর সে তাকে হুমকি দিয়ে বলতে থাকে সে যেন মাস্টার মশাইয়ের থেকে এখন সেই টাকাটা পুরোটা নিয়ে নেয়, যেটা সে তাকে ধার দিয়েছিল, আর যদি সেটা মাস্টার মশাই দিতে না পারে তবে তার বাড়িটা জটিলেশ্বরের চাই। গোবর্ধন বাবু অনেক বেশি সহজ সরল মানুষ ছিলেন। সে জটিলেশ্বরের এমন হুমকিতে অনেক ঘাবড়ে যায়। বাধ্য হয়ে তাকে মাস্টার মশাইয়ের বাড়িতে যেতে হয়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুতেই টাকার বিষয়টা মাস্টার মশাইকে বলতে পারছিল না। তখন মাস্টার মশাই নিজেই তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সে অনেক কষ্টে টাকার কথাটা মাস্টার মশাইকে জানায়। তখন মাস্টার মশাই অনেক অনুরোধ করে তাকে বলতে থাকে গোবর্ধন বাবু যেন তাকে আরো কিছুদিনের সময় দেয়, সে টাকার ব্যবস্থা করার চেষ্টা করছে। গোবর্ধন বাবু তখন তাকে আর কিছুই বলতে পারে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে জীবনকৃষ্ণ আর তার স্ত্রী বারবার নিজেদের ছেলেকে ফোন করতে থাকে, কিন্তু তাদের ছেলে ফোনই রিসিভ করে না। বাধ্য হয়ে পরদিন সকালে মাস্টার মশাই আর তার স্ত্রী কলকাতাতে চলে যায় নিজের ছেলের সাথে দেখা করতে। মূলত তারা এখানকার টাকার সমস্যার ব্যাপারেই নিজের ছেলেকে জানাতে চাইছিল, কিন্তু তার ছেলের বাড়ির ঠিকানায় গেলে সেখানে একটা মেয়ে দরজা খুলে দেয়। প্রথমে তো মাস্টার মশাই ভাবতে থাকে তারা হয়তো ভুল ঠিকানায় চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে তারা সঠিক ঠিকানাতেই এসেছে। তারা ওই মেয়েটাকে তার পরিচয় জিজ্ঞেস করে। তখন সে জানায় সে অপূর্বের বান্ধবী, অর্থাৎ সে মাস্টার মশাইয়ের ছেলের বান্ধবী, আর সে এখানেই তার সাথে থাকে। এই কথা জেনে তো তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা মেয়েটাকে জানায় তারা তার বাবা মা। মেয়েটা তখন দ্রুত বাড়ির ভেতরে যায় আর অপূর্বকে এই ব্যাপারে জানায়, যে কিনা তখন একটা অনলাইন মিটিং এ ব্যস্ত ছিল। সে তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে তার বাবা মা বাড়ির ভেতরে এলে তাদের সে উল্টো বলতে থাকে তারা কেন না জানিয়ে সরাসরি এখানে চলে এসেছে। তাদের অবশ্যই আগে জানানো উচিত ছিল। অপূর্বের বাবা মা তারা এমন ব্যবহারে বেশ কষ্ট পায়, তবুও তারা সেটা লুকিয়ে গ্রামে তাদের সমস্যার ব্যাপারটা বলতে থাকে আর জানায় পাওনাদার তাদের টাকার জন্য অনেক চাপ দিচ্ছে, তারা 7 লাখ টাকা পাবে। অপূর্ব যেন কিছুটা হলেও টাকা পরিশোধ করতে সাহায্য করে। সব শুনে অপূর্ব বলে এখন সে কোনো টাকা দিতে পারবে না, তার বাবা মা যেন অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেয়। অপূর্বের বাবা মা তো অনেক বেশি কষ্ট পায় তার এমন আচরণে। তারা তখনই সেখান থেকে চলে যায় আর রাস্তায় গিয়ে বসে কাঁদতে থাকে। নিজের ছেলের এমন ব্যবহার তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। এদিকে ধর্মপুরে রাতের অন্ধকারে জটিলেশ্বরের লোকেরা গ্রামের লোকেদের ঘরে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীদের তো দিশেহারা অবস্থা, অনেকেই আহত হয়ে পড়ে। দীপক তখন নিজের টিম নিয়ে দ্রুত সেখানে চলে আসে। তারা বন্দি মানুষদের উদ্ধার করতে থাকে। সেখানে একটা ঘরে ছোট একটা বাচ্চা আটকে পড়েছিল। দীপক তখন কোনোভাবে তাকে রেস্কিউ করে, কিন্তু তখনই বাচ্চাটার শরীর অনেকটা বার্ন হয়ে গিয়েছিল। তাই দীপক দ্রুত বাচ্চাটাকে নিয়ে হসপিটালে চলে যায় আর সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করে। পরদিন এসপি অনুরাধা স্পটে আসে ভিজিট করার জন্য। জটিলেশ্বরও তখন নিজের দলকে নিয়ে সেখানে চলে আসে। সে অনুরাধাকে বলতে থাকে দীপক প্রধান এখানে আসার পর থেকেই তাদের গ্রামে একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। এমনকি কালকে যখন এই আগুন লাগার ঘটনা ঘটেছিল তখন তো দীপক প্রধান এখানে উপস্থিত ছিল না, শুধুমাত্র একবার ভিজিট করেই চলে গিয়েছিল। তাই অনুরাধা যেন তাকে দ্রুত এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করে, কিন্তু অনুরাধা তার কথায় কোনো পাত্তাই দেয় না। দীপক জানায় সে আর তার টিম এখানে এসেছিল আর তারা গ্রামবাসীকে উদ্ধারও করেছে। এরপর একটা বাচ্চার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় দীপক তাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিল। অনুরাধাও তখন তাকে ঠিকমতো ডিউটি করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে জটিলেশ্বর তো ভাবতে থাকে হয়তো এবার দীপককে ট্রান্সফার করেই দেবে। এটা ভেবেই তো সে মনে মনে অনেক খুশি হতে থাকে। অন্যদিকে গ্রামের সব ঘরবাড়ি পুড়ে যায়। গ্রামবাসীরা অনেক বেশি ভোগান্তিতে পড়ে। গ্রামের বাচ্চাদের পড়ালেখাও বন্ধ হয়ে যায়, কেননা তাদের স্কুলটাও আগুনে পুড়ে গিয়েছিল। পরবর্তীতে দীপকরা এই বাচ্চাদের পড়ালেখার দায়িত্ব নেয়। তারা মাস্টার মশাইয়ের বাড়ির নিচের ফাঁকা জায়গাটাতে আনন্দময়ী পাঠশালা নামে একটা স্কুল খোলে বাচ্চাদের পড়ালেখার জন্য। কিন্তু মাস্টার মশাই যখন এটা দেখতে পায় সে তো অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে তার বাড়িতে তারই অনুমতি ছাড়া এসব করার সাহস তারা কি করে পেয়েছে। সে তার বাড়িতে এসব পাঠশালা খুলতে দিবে না। সে তাদের তখনই এই পাঠশালার সবকিছু খুলে ফেলতে বলে।
এতে তো দীপক বেশ হতাশ হয়ে যায়, কেননা সে ভেবেছিল হয়তো মাস্টার মশাই নিজের বাড়িতে পাঠশালা তৈরি হতে দেখলে আবারও বাচ্চাদের পড়াতে শুরু করবে, আর এভাবে তাকে আবারও শিক্ষকতায় ফিরিয়ে নিয়ে আসতে দীপক এই কাজ করেছিল। তাই সে মাস্টার মশাইকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মাস্টার মশাই তো কোনো কথা শুনতেই রাজি ছিল না। তখনই পীড়িত ক্লাবের অন্যান্য সদস্যরা দীপককে বলতে থাকে, মাস্টার মশাই এটাতে কখনোই রাজি হবেন না। দীপক তখন অনেক অনুরোধ করার পরে মাস্টার মশাই তার বাড়ির বারান্দাতে বাচ্চাদের পড়ালেখা করার অনুমতি দেয়, কিন্তু সে সাফ সাফ জানিয়ে দেয় সে কাউকেই পড়াতে পারবে না। দীপক হাজার অনুরোধ করলেও না। এরপর দীপক নিজের স্ত্রী রুমির কাছে চলে যায় আর সমস্ত বিষয়টা খুলে বলে। সে রুমিকে অনুরোধ করে যেন সেই বাচ্চাদের পড়ালেখা শেখানোর দায়িত্ব নেয়। রুমি তো এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়। সে খুশি মনেই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকেই রুমি বাচ্চাদের পড়ালেখা শেখাতে শুরু করে, আর এভাবেই আনন্দময়ী পাঠশালার কার্যক্রম শুরু হয়। কিন্তু দীপক, রুমি এরা সকলেই তো চেয়েছে মাস্টার মশাই যেন বাচ্চাদের পড়ালেখা করায়। এ কারণে রুমি সবসময় মাস্টার মশাইকে শুনিয়ে শুনিয়ে বাচ্চাদের পড়ালেখা শেখাতো। মাস্টার মশাইও আড়ালে বসে থেকে বাচ্চাদের পড়তে দেখত। তাকে দেখে আমরা বুঝতে পারি সে বাচ্চাদের পড়াতে চাইছে, কিন্তু তবুও সে কখনোই সেখানে এগিয়ে আসতো না, কেননা পড়াতে আসতে চাইলেই তার সেই চুরির অপবাদ দিয়ে স্কুল থেকে বের হয়ে যাওয়ার ঘটনাটা মনে পড়ে যেত। দীপক তখন আবারও তাকে অনুরোধ করে। মাস্টার মশাই তাকে বলে সে পড়াতে পারে না। তো কিছুদিন পরে দীপক আর রুমি একত্রে একটা প্ল্যান করে, যেখানে দীপক রুমিকে বলে রুমি যেন অসুস্থ হওয়ার নাটক করে। এতে করে বাচ্চারা পড়তে আসলে রুমি তাদের পড়াতে যেতে পারবে না, আর মাস্টার মশাই বাচ্চাদের এভাবে বসে থাকা কখনো দেখতেও পারবে না। সে অবশ্যই তাদের পড়াতে আসবে। তো পরদিন রুমি এমনটাই করে। সে অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে থাকে। তখনই দীপক গিয়ে বাচ্চাদের বলে আজ তাদের দিদিমণি অনেক বেশি অসুস্থ, তাই সে আজ তাদের পড়াতে পারবে না। এতে তো বাচ্চারা অনেক বেশি মন খারাপ করে। মাস্টার মশাই এই কথা শুনে রুমির ঘরে উকি দেয়। সে দেখে রুমি সত্যিই অসুস্থ হয়ে শুয়ে আছে, আর তাদের প্ল্যানটা এবার কার্যকর হয়ে যায়। বাচ্চারা রুমির সাহায্য ছাড়া ঠিকমতো পড়তে পারছে না, এটা দেখার পরেই মাস্টার মশাই বাধ্য হয়ে তাদের কাছে চলে যায় আর তাদের পড়াতে শুরু করে। এভাবে দীপকদের প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। এতে করে সকলেই অনেক বেশি খুশি হয়। এরপর থেকে প্রতিদিনই মাস্টার মশাই বাচ্চাদের পড়াতো, রুমিও সেখানে বসে থাকতো। এভাবেই তাদের দিন বেশ ভালোভাবেই কাটছিল। হঠাৎই একদিন সকালবেলা জটিলেশ্বরের দলের লোকেরা মাস্টার মশাইয়ের বাড়িতে চলে আসে আর পাঠশালা ভাঙচুর করতে শুরু করে। তারা বাচ্চাদের সেখান থেকে বের করে দেয়। এরপর তারা মাস্টার মশাইকে অনেক বেশি অপমানও করতে থাকে। তারা আবারও মাস্টার মশাইকে সেই আগের অপবাদগুলো দিতে থাকে। এরপর দেখা যায় জটিলেশ্বরও সেখানে চলে আসে। সে এসেই মাস্টার মশাইকে নানা ধরনের কটু কথা শোনাতে থাকে। এরপর সে মাস্টার মশাইকে এই মুহূর্তে গোবর্ধন বাবুর টাকা ফিরিয়ে দিতে বলে, আর নয়তো তাদের তখনই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। জটিলেশ্বর তাকে আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর সে মাস্টার মশাইকে আবারও চোর বলে সম্বোধন করে। এই কথা শোনার সাথে সাথে মাস্টার মশাই অনেক রেগে যায় আর জটিলেশ্বরকে সবার সামনেই চর বসিয়ে দেয়। প্রথমে তো জটিলেশ্বর হতবাক হয়ে যায়, এরপরই সে ক্ষেপে যায় আর উল্টো মাস্টার মশাইয়ের গায়ে হাত তুলতে যায়। তখনই সেখানে দীপক চলে আসে আর জটিলেশ্বরের হাত ধরে তাকে আটকে দেয়। জটিলেশ্বর তো নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখনই দীপক তাকে উদ্দেশ্য করে বলে তার হাত ঘুষ খায় না, তাই একবার কাউকে ধরলে ছাড়ানো এতটাও সহজ না। সে আরো বলে মাস্টার মশাই আবারও পড়াবেন, কেউ আর ভয় দেখিয়ে তাকে থামিয়ে রাখতে পারবে না, এমনকি তাকে কেউ অপবাদও দিতে পারবে না। মাস্টার মশাইয়ের পাশে তারা সকলেই আছে। এই কথা শুনে জটিলেশ্বর বলতে থাকে কাজটা দীপক মোটেও ভালো করলো না। সে আরো বলে সে ধর্মপুরের প্রধান, আর দীপক আজকে আছে, কিন্তু দুদিন পর ট্রান্সফার হলে তাকে এখান থেকে চলে যেতে হবে। জবাবে দীপক বলে এটা সঠিক যে তার ট্রান্সফার হয়ে যাবে আর তাকে তখন চলেও যেতে হবে, কিন্তু জটিলেশ্বর নিজে জানে তো যে সে তখনও এই গ্রামের প্রধানই থাকবে কিনা। গত 15 বছর সেই গ্রামে ভোট হতে দেয়নি, কিন্তু এইবার এই ধর্মপুরে ভোট হবে, আর এ কারণেই দীপক এখানে এসেছে। জটিলেশ্বর তো এই কথা শুনে হাসতে থাকে। সে হাসতে হাসতে বলে তার বিরুদ্ধে কে দাঁড়াবে এই ধর্মপুরে? তখন দীপক সকলকে উদ্দেশ্য করে বলে তাদের মাস্টার মশাই দাঁড়াবে জটিলেশ্বরের বিরুদ্ধে। এই কথা শুনে তো জটিলেশ্বরের কথাই বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরাও দীপকের এই সিদ্ধান্তে অনেক বেশি খুশি হয়, কেননা তারাও চাইতো মাস্টার মশাই ভোটে দাঁড়াক, কেননা তাকে সবাই অনেক বেশি পছন্দ করত আর সম্মানও করত।
অন্যদিকে জটিলেশ্বরের দলের লোকেরা তাকে বলতে থাকে এবারের ভোট তাদের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে। তো এরপরই দেখা যায় জটিলেশ্বর অন্য প্ল্যান করতে থাকে মাস্টার মশাইকে ফাঁসানোর জন্য। সে গোপনে রাধুনীকে দিয়ে জীবনময়ী পাঠশালার বাচ্চাদের খাবারে বিষ মিশিয়ে দেয়, যাতে এর দায় মাস্টার মশাইয়ের উপরে চলে আসে আর সে ভোটে তার বিরুদ্ধে দাঁড়াতেই না পারে। এরপর ঠিক এমনটাই হয়। বাচ্চাদের খাবারে বিষ মিশিয়ে দেওয়ার ফলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। সকলকে হসপিটালে ভর্তি করানো হয় আর দীপককে ফোন করে বাচ্চাদের অসুস্থ হওয়ার এই ঘটনাও জানানো হয়। তাই সে দ্রুত হসপিটালে চলে যায়। সেখানে মাস্টার মশাইও উপস্থিত ছিল। সে বাচ্চাদের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। দীপক তাকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলে মাস্টার মশাই জানায় দুপুরের খাবার খাওয়ার পরেই বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। এটা শোনার পরে দীপকের সন্দেহ হতে থাকে। সে বলে বিষয়টা তার কাছে মোটেও এতটা সহজ মনে হচ্ছে না, নিশ্চয়ই এর পেছনে আরো কোনো রহস্য রয়েছে। সে জিজ্ঞেস করে দুপুরের খাবার কে রান্না করেছিল। সে বিবেককে বলে সে যেন রাধুনীর সাথে যোগাযোগ করে। প্রদীপ বাবু তখন রাধুনীকে ফোন করে, কিন্তু তারা দেখে রাধুনীর ফোনটা তো সুইচড অফ। অন্যদিকে জটিলেশ্বরের লোকেরা গ্রামবাসীদের উস্কানি দিয়ে মাস্টার মশাইয়ের বাড়ি ঘেরাও করে ফেলে। সেখানে গিয়ে তারা মাস্টার মশাইয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা বাচ্চাদের এই অবস্থার জন্য মাস্টার মশাইকেই দায়ী করতে থাকে। জনতা পার্টির লোকেরা কোনোভাবে মাস্টার মশাইকে সেখান থেকে বের করে আনে। এদিকে জটিলেশ্বর যায় এসপি অনুরাধার সাথে দেখা করতে। সে তাকে বলতে থাকে দীপক প্রধান আর মাস্টার মিলে গ্রামের সর্বনাশ করছে, আর দীপক আসার পরেই তো এই মাস্টারের ডানা গজিয়েছে। এর আগেও তো সে এমন অনেক কাজ করে বরখাস্ত হয়েছিল। তাই অনুরাধা যেন দীপককে দ্রুত এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করে, তাহলে মাস্টারেরও ক্ষমতা কমে যাবে। অপরদিকে পুলিশ অফিসার দত্ত জটিলেশ্বরের কথায় মাস্টার মশাইকে গিয়ে অ্যারেস্ট করে। মাস্টার মশাই তো এই সমস্ত ঘটনায় অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে দীপক আর বিবেক সেই রাধুনীর ঠিকানা খুঁজে বের করে। তারা জানতে পারে রাধুনী কোথায় লুকিয়ে আছে, তাই তারা সেই স্থানে চলে যায় তাকে ধরার জন্য। রাধুনী তো পুলিশদের দেখেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বিবেক তাকে ঠিকই ধরে ফেলে। পুলিশও তার পিঠে 2-4 ঘা বসিয়ে দিয়ে তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর এখানে আসার পর রাধুনী তো ভয়ে সব কথা উগলে দিতে থাকে। সে জানায় সে গ্রামের প্রধান জটিলেশ্বরের কথাতেই এসব করেছে। তার মেয়ের বিয়ের জন্য প্রধান তাকে 50,000 টাকা দিতে চেয়েছে। এর বিনিময়ে তাকে এই কাজটা করে দিতে বলেছিল সে। আর যদি রাধুনী এই কাজটা করে না দিত তবে প্রধান তারই কোনো ক্ষতি করে দিত। তাই সে বাধ্য হয়েই এমনটা করেছে। তার এই স্টেটমেন্ট বিবেক নিজের ফোনে রেকর্ড করে নেয়। এরপর সে এসপি অনুরাধাকে এই ভিডিও পাঠিয়ে দেয়। আর দীপক নিজেও সব গ্রামবাসীদের এই ভিডিও দেখায়। গ্রামবাসীরাও এবার বুঝতে পারে এর পেছনে ওই প্রধানের হাত রয়েছে। মাস্টার মশাই তো এখানে সম্পূর্ণ নির্দোষ। তো সমস্ত কিছু প্রমাণ হওয়ার পরে দীপক পুলিশ স্টেশনে চলে যায় আর দত্তকে উদ্দেশ্য করে বলতে থাকে তার কি এখনো কিছু বলার আছে। দত্তর মুখ তো তখন পুরোপুরি কালো হয়ে যায়। দীপক এরপর মাস্টার মশাইকে সসম্মানে পুলিশ স্টেশন থেকে বের করে আনে। এরপর তাকে বাড়িতে নিয়ে যায়। সকলেই মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চায়। অন্যদিকে পঞ্চায়েত ভোটের জন্য প্রচারণার কার্যক্রম শুরু হয়ে যায়। জটিলেশ্বর মিডিয়াকে ডেকে বিভিন্ন প্রচারণা করতে থাকে। সে মিডিয়াকে দেখিয়ে গরিবদের বাড়িতে গিয়ে তাদের সাথে পান্তা ভাত খাওয়ার নাটকও করত। এরপর মিডিয়া সেটা কভার করার পরেই সে নিজের সামনে থেকে সেসব সরিয়ে ফেলে মাটন বিরিয়ানি খাওয়া শুরু করে দিত। জটিলেশ্বর নিজের ভাগ্নেকে বলতে থাকে একবার সেই মাস্টারের জন্য ভোটে হেরে গিয়েছিল, এবার যেন এমনটা একেবারেই না হয়। সে আরো বলে তাদের এমন কিছু করতে হবে যাতে অপোজিশন পার্টি তাদের নমিনেশন জমাই দিতে না পারে। পরের দৃশ্যে আমরা জটিলেশ্বরকে দেখি যে নিজের দলবলকে নিয়ে নমিনেশন জমা দিতে যাচ্ছিল। সেখানে তার দলের সব লোকেরাও জটিলেশ্বরের ছবি দিয়ে বানানো মুখোশ পরে নেয় জটিলেশ্বরকে সাপোর্ট করার জন্য। রাস্তায় দীপকের সাথে জটিলেশ্বরের দেখা হয়। সে তখন তাকে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে থাকে, কিন্তু দীপক তো তার কোনো কথার জবাবই দেয় না। তো এরপর দেখা যায় জটিলেশ্বর নিজের দলবলকে মাস্টার মশাইয়ের পেছনে লাগিয়ে দেয়। এছাড়াও সে দীপকের পেছনেও গুন্ডা লাগিয়ে দেয়, যাতে করে কোনোভাবেই তারা নিজেদের নমিনেশন জমা দিতে না পারে। তার ধারণা ছিল হয়তো মাস্টার মশাই আর দীপকের মধ্যেই কেউ একজন নমিনেশন জমা দিতে যাবে। তো এরপর সে পার্টি অফিসে চলে যায় আর নিজের নমিনেশন জমা দেয়। কিছুক্ষণ পরেই জটিলেশ্বরের মুখোশ পরা 4 জন ব্যক্তি সেখানে চলে আসে। অফিসার তাদের দেখে বলতে থাকে তাদের দলের প্রধান জটিলেশ্বর তো কিছুক্ষণ আগেই নিজের নমিনেশন জমা দিয়ে চলে গেছে, তাহলে তারা এখানে কি করছে। এরপরেই সেই 4 জন ব্যক্তি নিজেদের মুখোশ উন্মোচন করে।
আমরা দেখতে পাই এই 4 জন আর কেউ নয়, বরং মাস্টার মশাই প্রদীপ বাবু আর তাদের দলেরই 2 জন সদস্য। তারা নিজেদের নমিনেশন জমা দিতে ছদ্মবেশে এখানে এসেছিল, যাতে জটিলেশ্বরের দলের লোকেরা তাদেরকে নিজেদের দলের লোক মনে করে আর তাদের বাধা দিতে না পারে। এরপর মাস্টার মশাই নিরপেক্ষ দলের হয়ে নিজের নমিনেশন জমা দেয়, আর তার প্রতীক ছিল বই খাতা। জটিলেশ্বর যখন এই ব্যাপারটা জানতে পারে সে তো অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে ভোটের দিন সে দেখে নিবে কি করে মাস্টার মশাই ভোটে জিততে পারে। এরপরই চলে আসে সেই কাঙ্ক্ষিত ভোটের দিন। অনেক নিরাপত্তার সাথে ভোট গ্রহণ শুরু হয়ে যায়। সাধারণ মানুষরা সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করতে থাকে ভোট দেওয়ার জন্য। সেখানে মিডিয়াও উপস্থিত ছিল। মাস্টার মশাইয়ের পক্ষ থেকে প্রদীপ বাবু আর জটিলেশ্বরের পক্ষ থেকে তার দলের একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। দীপক নিজে সেখানে এসে সবকিছু তদারকি করে। এখানে সবকিছু বেশ ভালোভাবেই হচ্ছিল। এমনকি মাস্টার মশাইয়ের ছেলে অপূর্বও নিজের বাবাকে সাপোর্ট করতে গ্রামে চলে আসে। এতদিন পর তাকে গ্রামে দেখে তো সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সাথে সবাই অনেক খুশিও হয়। মাস্টার মশাই আর জটিলেশ্বর নিজেও ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার জন্য। এত মানুষকে ভোট কেন্দ্রে দেখে জটিলেশ্বর অনেক বেশি অবাক হয়ে যায়। ভোট দেওয়ার পরে সে নিজের লোকদের উদ্দেশ্য করে বলে তারা যেন হরির লুটের ব্যবস্থা করে। এরপরেই জটিলেশ্বরের দলের লোকেরা গ্রামের মধ্যে হাঙ্গামা করতে শুরু করে দেয়। তারা গ্রামের বিভিন্ন জায়গায় বোমাবাজি করতে থাকে। দীপক আর বিবেক এই খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে চলে যায়, কিন্তু তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পরেই ভোট কেন্দ্র ফাঁকা হতে শুরু করে। যেহেতু তখন কেবল পুলিশ অফিসার দত্ত উপস্থিত ছিল, তাই জটিলেশ্বরের দলের লোকেরা খুব সহজেই ভোট কেন্দ্র থেকে সাধারণ মানুষকে সরিয়ে ফেলে। এরপর তারা নিজেরা ভোট কেন্দ্রে ঢুকে পড়ে আর জাল ভোট দিতে শুরু করে। তো কিছুক্ষণ পরেই দীপক আর বিবেক পরিস্থিতি নিজেদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। ততক্ষণে জটিলেশ্বরের লোকেরাও ভোট কেন্দ্র থেকে চলে যায়। এরপর দীপক গ্রামবাসীকে মাইকিং করে বলতে থাকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে, তাই তারা যেন আবারও ভোট দিতে ভোট কেন্দ্রে চলে আসে। গ্রামবাসীরা তখন আবারও ভোট কেন্দ্রে আসতে থাকে। পুলিশ অফিসার দত্ত তখন জটিলেশ্বরকে ফোন করে বলে যে পরিমাণে মানুষ এসে ভোট দিচ্ছে, এতে করে মনে হয় না তাদের জাল ভোট সাধারণ মানুষের থেকে বেশি হবে। তারা যে পরিমাণে জাল ভোট দিয়েছে তার থেকে বেশি সংখ্যক মানুষ এসে মাস্টার মশাইকে ভোট দিচ্ছে। এই কথা শুনে জটিলেশ্বর বলতে থাকে যদি জাল ভোটে কাজ না হয় তবে যেন তারা অন্য কোনো ব্যবস্থা নেয়। পরের দৃশ্যে আমরা দেখি কেউ একজন দীপককে ফোন করে আর একটা জায়গায় ডেকে পাঠায়। তারা ভাবে হয়তো আবারও কোথাও মারামারি হচ্ছে। এটা ভেবে সে আর বিবেক তখনই সেখানে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় সেখানে তো এমন কিছুই হচ্ছে না। দীপক বুঝতে পারে এটা জটিলেশ্বরের প্ল্যান। সেই প্ল্যানিং করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আর এখানে এনেছে। এর মধ্যেই কিছু লোক তাদের উপরে হামলা করে বসে, তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সময় কেউ একজন তাদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে বিবেক দীপককে বাঁচাতে যায়। তখনই তার বুকে গুলিটা লেগে যায় আর বিবেক সেখানেই দীপকের হাতের উপর মারা যায়। দীপক তো এতে অনেক বেশি ভেঙে পড়ে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় ভোট গ্রহণও শেষ হয়ে যায় আর বিবেককে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিবেকের মৃত্যুতে তার পরিবার সহ গ্রামবাসী সকলেই কান্নায় ভেঙে পড়ে। বিবেকের বোন আর ভাগ্নি অনেক বেশি কাঁদতে থাকে, কেননা বিবেক ছাড়া তাদের এই দুনিয়ায় যে আর কেউ ছিল না। এরপরই ভোট গণনার সময় আসে। অনেক নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মপুরের পঞ্চায়েত ইলেকশনের ভোট গণনা শুরু হয়। তো এরপরই জটিলেশ্বরের লোকেরা আবারও অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে। যারা ভোট গণনা করছিল তাদের মধ্যে একজন ছিল জটিলেশ্বরের দলের লোক, অন্যজন ছিল ভোট কেন্দ্রের সদস্য। যখন তারা লক্ষ্য করে মাস্টার মশাইয়ের ভোট অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন জটিলেশ্বরের দলের সেই লোক সকলের আড়ালে মাস্টার মশাইয়ের পক্ষের ভোটগুলো নিচে ফেলে দিতে থাকে। এভাবে অনেক অসৎ উপায় অবলম্বন করে আর ভোট চুরি করেও যখন মাস্টার মশাইকে বিট করতে পারছিল না জটিলেশ্বর, তখন তার ইশারায় তার লোকেরা ভোট গণনায় আরো জালিয়াতি করতে শুরু করে। এতে করে 6 ভোটে জটিলেশ্বর জিতে যায়। তার দলের লোকেরা তো উল্লাসে মেতে ওঠে আর মাস্টার মশাই মাথা নিচু করে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসে। এই সময়ই দীপক ভোট কেন্দ্রের ভেতর প্রবেশ করে। সে দেখতে পায় টেবিলের নিচে অনেকগুলো ভোটের কাগজ পড়ে রয়েছে। সে সেগুলো উঠিয়ে ভোট গণনাকারীদের দেখিয়ে বলে এই ভোটগুলো নিচে পড়ে থাকা অবস্থায় কি করে ভোটের রেজাল্ট দেওয়া হলো। তাই সে আবারও তাদের ভোট গণনা করতে বলে। এরপর দীপকের উপস্থিতিতে আবারও ভোট গণনা শুরু হয়। এই সময়ই মাস্টার মশাই 6 ভোটে জটিলেশ্বরের থেকে জিতে যায়। ফাইনালি এত কিছুর পরে মাস্টার মশাই জটিলেশ্বরকে হারিয়েই দেয় আর গ্রামবাসীদের সকলের পছন্দের মাস্টার মশাই এই ভোটে জিতে যায়। সকলেই তো অনেক বেশি খুশি হয়। জটিলেশ্বর তখন মুখ কালো করে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তখনই সে দেখতে পায় তার ভাগ্নে
ভাগ্নে হাসি মুখে মাস্টার মশাইয়ের মাথায় ছাতা ধরে আছে, যে কিনা সবসময় তার মাথায় ছাতা ধরে ঘুরে বেড়াতো। আমরা বুঝতে পারি তার ভাগ্নে নিজেও তার মামার পতন চাইতো, আর সে নিজেও তার ভোট মাস্টার মশাইকেই দিয়েছিল। আর এখন দেখা যায় মাস্টার মশাইয়ের ছেলেও নিজের ভুল বুঝতে পারে আর তার বাবার কাছে ক্ষমা চায়। মাস্টার মশাইও তাকে বুকে জড়িয়ে ধরে। পুরো গ্রামে উল্লাস ছড়িয়ে পড়ে। এমনকি পুলিশ অফিসার দত্ত মাস্টার মশাইয়ের জয়ে অনেক বেশি খুশি হয়। প্রদীপ বাবু তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখা যায় এসপি অনুরাধা দীপককে কংগ্রেচুলেট করে। অবশেষে 15 বছর পর ধর্মপুরে বদল আসে। মাস্টার মশাই দীপককে উদ্দেশ্য করে বলে সবকিছু তার কারণেই সম্ভব হয়েছে। এর জবাবে দীপক বলে তার জন্য নয়, বরং মাস্টার মশাইয়ের নিজের সততা আর পুলিশ অফিসার বিবেকের জীবন ত্যাগেই এই জয় এসেছে। এরপর দেখা যায় অপূর্ব নিজের বাবার সকল লোনও পরিশোধ করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি জটিলেশ্বরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, কারণ তার বিরুদ্ধে সকল অসৎ কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। এমনকি বিবেকের উপরে গুলিটাও সেই চালিয়েছিল। আর দেখা যায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় সেই পুলিশ অফিসার দত্ত, যে এতদিন তার পক্ষে ছিল। দীপক প্রধানেরও ইতিমধ্যে ট্রান্সফার হয়ে যায়। সে মাস্টার মশাই সহ সকলের থেকে বিদায় নেয়। সকলে এই সময় অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ দীপক প্রধান তাদের জন্য যা করেছে তা কখনোই ভোলার মতো নয়। যাই হোক, এরপরই দেখা যায় দীপক প্রধান তার নতুন কর্মস্থল নন্দীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় দীপক নিজের গাড়ির পাশে বিবেককে হাসি মুখে কল্পনা করতে থাকে, ঠিক সেদিনের মতো যেদিন প্রথমবার বিবেক তাকে নিতে এসেছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়। আজকের গল্প, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।